সারারাত মোটামুটি খেলা দেখে ভোরে ঘুমাইছি এবং কোনো ভিডিও করি নাই, আসলে করতে ইচ্ছা করে নাই। ভাবছিলাম করবো না, কিন্তু আজকে সারাদিনের আলোচনা দেখছি সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ কেন্দ্রিক, তাই মনে হলো একটু আমার নিজেরও আলোচনায় যোগ দেওয়ার বোধহয় দরকার আছে, বা কিছু কথা তো বলতেই হয়। প্রথমত হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে ব্যাটিংটা খারাপ করেনি, তাই না? ভালো করেছে, ম্যাচটা হেরে গেছে। এবং ম্যাচ শেষে ক্যাপ্টেনের কথা যদি আপনি শোনেন, আসলে সেই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো। মেহেদী হাসান মিরাজ কয়েকটা বিষয় সামনে এসেছেন, তিনি দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট, নিজের ব্যাটিংয়েও সন্তুষ্ট, দলের দলীয় টোটালে সন্তুষ্ট। এবং তিনি বলেছেন যে বোলাররা আসলে শুরুতে ভালো বল করেছে, কিন্তু এরপর মাঝখানে তারা উইকেট নিতে পারেনি। রাদারফোর্ড এবং হোপ মিলে আসলে ম্যাচটা বের করে দিয়েছেন। এটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট, এবং তিনি যেটা বলেছেন অ্যাসেসমেন্ট শেষে, সেই কথাটা শুনলে আপনাদের মেজাজ খারাপ হবে, তাই আগে এটা বলতে চাই না, সবার শেষে বলবো। বাট মেহেদী হাসান মিরাজের প্রথম কথাটার সঙ্গে আসলে আমি ঠিক পুরোপুরি একমত হতে পারছি না। তিনি প্রথমেই যেটি বলেছেন যে দলের স্কোরটাতে সন্তোষজনক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই মাঠে যেখানে খেলা হয়েছে, ছোট বাউন্ডারি এবং পুরোপুরি ব্যাটিং বন্ধ উইকেট, এবং সেখানে আপনি 300-র নিচে কোনো স্কোরই আসলে সেফ না। হয়তো আপনি মনে করতে পারেন 294 মানে তো 300ই, বাট স্টিল ওই যে একটা মেন্টাল ব্যারিয়ার এবং একটা যে লেভেল আপ করা, সেটার ছিল নাম্বার ওয়ান। আর নাম্বার টু, বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ব্যাটসম্যান মিরাজের ব্যাটিংটা নিয়ে। কিন্তু একই সঙ্গে মিরাজের ব্যাটিং এর সমালোচনা তো আছেই, বাট একই সাথে আমার মনে হয় যে ক্যাপ্টেন মিরাজেরও একটা সমালোচনা হওয়া দরকার। প্রথমত, সেকেন্ড টেস্টে তিনি দলের ক্যাপ্টেন হিসেবে অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন, দলকে ম্যাচ জিতিয়েছেন, দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। সেই মিরাজ ওয়ানডেতে এসে যখন হয়তো একটা ম্যাচই খারাপ করেছেন, বাট স্টিল আমি বলবো যে এই সমালোচনাগুলো তাকে নিতে হবে, এবং এটাও তাকে শুনতে হবে যে তিনি আপনার অপোনেন্ট ব্যাটসম্যান যখন উইকেটে পুরোপুরি সেট এবং সেঞ্চুরির দ্বার প্রান্তে, রাদারফোর্ডের কথা বলছি, দলীয় টোটাল যখন আস্কিং রেট যখন 6-এর উপর, 24 বলে 25 এরকম একটা ব্যবধান, সেই সময় আপনি কি আপনার বেস্ট বোলারকে বোলিং এ আনবেন না, নাকি আপনি একজন অকেশনাল বোলারকে দিয়ে বল করাবেন? মেহেদী হাসান মিরাজ কালকে যে কাজটা করেছেন 45তম ওভারের দিকে প্রবাবলি, তখন তার হাতে তাসকিন অপশন ছিল, নাহিদ রানা অপশন ছিল, কিন্তু তিনি তখন বোলিং এ আনলেন সৌম্য সরকারকে। সৌম্য আগের ওভারটা ভালো করেছিল, বাট ওই ওভারে আপনি যদি সৌম্যর বোলিং দেখেন, 3টা ছক্কা, 2টো ছক্কা আর একটা অতিরিক্ত থেকে ছক্কা হয়েছে, ফলে ওইখানে আসলে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে। মনে হতে পারে যেটা খুব বড় কোনো ব্যাপার না, বাট স্টিল আমি এটার কোনো যুক্তি বা ব্যাখ্যা খুঁজে পাই না। যখন আমার বেস্ট বোলারদের বোলিং এখনো বাকি আছে, তখন আমি যদি ধরে নিই যে তাদেরকে আমি 49-50 ওভার করাবো, কিন্তু তার আগেই যখন ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে আমার 47-48 ওভারের মধ্যে, তখন তো আসলে যেমন আমার এখন 1 ওভার তাসকিনের থেকে গেল, নাহিদ রানার আসলে 9 ওভারই তিনি শেষ করতে পারেননি। সো তানজিম সাকিবের ওভারের পরপরই আই উড প্রেফার ক্যাপ্টেন মিরাজের উচিত ছিল তাসকিন অথবা নাহিদ রানাকে আনা। এবং রাদারফোর্ড তখন যেভাবে খুনে মেজাজে ছিলেন, সেঞ্চুরির দ্বার প্রান্তে তার সেঞ্চুরি ঠেকানো, তার উপর প্রেশার ক্রিয়েট করে এবং দলীয় যে আস্কিং রেট টার্গেটটাকেও আরেকটু কঠিন করে দেয়, কিন্তু সেই কাজটা না করে বরং উল্টো মেহেদী হাসান মিরাজ জিনিসটাকে আলগা করে দিয়েছেন। সো ক্যাপ্টেন মিরাজের আসলে সমালোচনা অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে এইটা মোটা দাগে একটা বড় সমালোচনা। এবার আসে ব্যাটসম্যান মিরাজ। মিরাজ স্কোরটা যদি আমরা দেখি, বাংলাদেশের টোটাল 294 মনে হবে যে একটা ভালো টোটাল। তানজিদ হাসান তামিমের 60 বলে 60, 44 বলে 50, মাহমুদুল্লাহ 29 বলে 28, আফিফ। মেহেদী হাসান মিরাজ 101 বলে 74। আপনি আজকে নিশ্চয়ই ফেসবুকে আপনার চোখে পড়েছে ওই মিমটা, যে একজন করেছেন 101 বলে 74 আর আরেকজন 74 বলে 100 করেছেন, অর্থাৎ রাদারফোর্ড এবং মিরাজের মধ্যে আসলে এই তুলনাটা টানা হচ্ছিল, এবং সেটাই আসলে ম্যাচের পার্থক্য কিনে আলোচনাটা হতে পারে। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং স্ট্রাইক রেট 73, যেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়, এবং তিনিও সেটাগুলো ব্যাখ্যা দিয়েছেন যে তিনি আসলে জুটি করতে চাইছিলেন, ঝুঁকি নিতে চাইছিলেন না, তিনি যদি তাড়াতাড়ি আউট হতেন দল। বাট এসব আসলে কোনো ব্যাখ্যাটাই ঠিক গ্রহণযোগ্য নয়, যখন অপোনেন্ট একই পজিশন আপনি যদি দেখেন, 4 নম্বরের সেই হোপ নেমে 88 বলে 86 রানের একটা ম্যাচ জয় ইনিংস খেলে গেছেন। সেখানে মেহেদী হাসান মিরাজ প্রথমে 50 করতেই লাগিয়েছেন 71 বল, এরপর তিনি যে আরো 24 রান করেছেন সেটা করতে লেগেছে তার আরো 30টা বল, অর্থাৎ তিনি ওই যে তার স্ট্রাইক রেট, সেটা আসলে তিনি আর ঠিক ওই জায়গাটায় বাড়িয়ে নিতে পারেননি। এবং মিডল অর্ডারে তার এই ব্যাটিংটা বাংলাদেশের স্কোরটাকে, যদিও তিনি 38তম ওভারের মধ্যে আউট হয়ে গেছেন, শেষ 12 ওভারে বাংলাদেশ আরো 100 রানের মতো যোগ করেছে, এবং সেই যোগ করাটাও যদি আপনি দেখেন যে মাহমুদুল্লাহ 44 বলে 50, 113 স্ট্রাইক রেট, মনে হতে পারে সন্তোষজনক। জাকের আলী 40 বলে 48, 120 স্ট্রাইক রেট। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এটা সন্তোষজনক, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে এটা না। আপনার যখন লাস্টের দিকের ব্যাটসম্যান এই স্লগ ওভারে এসে যদি তারা
কেউ একজন রিয়াদ বা ধরুন জাকের যদি 40 বলে 60 করতেন, রিয়াদ যদি 44 বলে 65 করতেন, তাহলে আসলে পার্থক্যটা অনেক বড় হতো। সো শুধুমাত্র ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকেই বোধহয় এটা না বলে আমার মনে হয় পুরো বাংলাদেশ দলেরই ব্যাটিংয়ে অবশ্যই ইমপ্রুভমেন্টের জায়গাটা ছিল। একমাত্র তানজিদ হাসান তামিম প্রবাবলি ওপেনিংয়ে ঠিকঠাক করার চেষ্টা করেছেন। 60 বলে 60 করে গেছেন ওই সময়। বাট স্টিল বাংলাদেশের আপনি যদি স্কোরিং ইয়েটা দেখেন, রেশিওটা, বাউন্ডারি থেকে কত রান এসেছে এবং কি পরিমাণ বল ডট দিয়েছে প্রত্যেকটা ব্যাটসম্যান, এবং সিঙ্গলস ডাবলসে তাদের নিতে তাদের কতটা কষ্ট হয়েছে, এটা একটা বড় ইস্যু বা বাংলাদেশের সবসময় হয়েছিল। সো এই ম্যাচটা শেষে যখন ক্যাপ্টেন যখন যে কথাটা বলে মেজাজ খারাপ হতো, সেটা বলি মেহেদী হাসান মিরাজ বলেছেন যে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে, আমরা শিখছি, ভুল করছি, শিখছি, পরের ম্যাচগুলোতে আমরা সেটা ভুলগুলো ঠিক করব। বাট ওভারঅল এটা আসলে খুবই হতাশাজনক। প্রথমত এরকম মাঠে আপনি এই রানের পর আপনি সন্তুষ্ট হওয়া, যেটা একদমই আমি বলি যে অধিনায়ক সুলভ নয়, কারণ অ্যাটলিস্ট আপনি এখানে 300+ টোটাল আশা করবেন, এক্সপেক্ট করবেন ছোট মাঠ এবং ব্যাটিং বান্ধব উইকেটে, এবং আপনার ব্যাটসম্যান হাতে থাকার পরও ক্যাপ্টেন যখন এরকম 101 বলে 74 রানের ইনিংস খেলেন, সেটা আসলে অন্যান্য ব্যাটসম্যানদের উপর, তার নিজ দলের ব্যাটসম্যানদের উপরই প্রেশারটা অনেক বেশি বাড়িয়ে দেয়, এবং সেটাই হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। শেষ দিকে জাকের আলী তাই চেষ্টা করেছেন, রিয়াদ চেষ্টা করেছেন, কিন্তু আসলে কোনোটাই ঠিক কাজের কাজ হয়নি বা বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেনি, সবচেয়ে বড় কথা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ যেখানে একটা সময় 27 রানই তারা 2 উইকেট হারিয়ে খানিকটা প্রেসারে মনে হলো, 94 রানে 3 উইকেট পড়লো, বাট তারপর যেভাবে ম্যাচটা একবারে বের করে নিয়ে গেলেন সেই হোপ এবং রাদারফোর্ড, এটা আসলে লিমিটেড ওভারে ওয়েস্ট ইন্ডিজের একটা শক্তিমত্তার জায়গা। তারা আসলে খুবই আনপ্রেডিক্টেবল, আর বাংলাদেশ হচ্ছে খুবই প্রেডিক্টেবল। সো নেক্সট ম্যাচে বাংলাদেশের বোধহয় ব্যাটিং এর এই জায়গাটা, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সঙ্গে পাল্লা দিতে চান তাদের ঘরের মাটিতে, সেখানে স্ট্রাইক রেটটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং ওইটা আসলে আজকে আরেকটা কোট ও সাকিব আল হাসানের আপনি যদি দেখেন, বেশ মোটামুটি আজকে আমার চোখে পড়লো কয়েক জায়গায়, যে তিনি সাউথ আফ্রিকার সঙ্গে ওই ম্যাচটার কথা বলেছেন ওয়ার্ল্ড কাপে, যেখানে বাংলাদেশ যদি ওই ম্যাচে জয়ের চেষ্টা না করতো তাহলে সাউথ আফ্রিকার উপর প্রেশার পড়তো না, সাউথ আফ্রিকা ভুল করতো না। ঠিক একই কথা এই জায়গাটাতেও, বাংলাদেশ যদি এই ম্যাচে টোটাল বড় করার চেষ্টা না করতেন, মেহেদী হাসান মিরাজ যদি আরেকটু আগে থেকে আরেকটু এগ্রেসিভ হওয়ার চেষ্টা করতেন, তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও আরো বেশি বাজে বল করতেন। একই কথা বাংলাদেশের ফিল্ড সেট আপ এবং বোলিং এর ক্ষেত্রেও যদি আরো বেশি অ্যাটাকিং করে চেষ্টা করতেন তারা উইকেটটা নেয়ার, যে এই ম্যাচটা যেখানে অলরেডি যখন সেই হোপ এবং রাদারফোর্ডের জুটিটার কথা যেটি মিরাজ বলেছেন, সেটা আসলে ভাঙার জন্য বাংলাদেশ ঠিক কতটা কি করেছে, সেই আলোচনাটা প্রশ্নটা থাকতে পারে। বিকজ আপনি যদি বোলিংটা দেখেন, 5 জন মেইন বোলারকে বাংলাদেশ ব্যবহার করেছে। সৌম্য সরকারকে একেবারে শেষের দিকে এসেছে 6 বোলার হিসেবে, এবং আমি সৌম্যর কথা আগেই বললাম যে তার ওই ওভারটাতেই মূলত মেহেদী হাসান মিরাজের একটা বড় সড়ো ব্লান্ডার ডিসিশন ছিল ওইটা, কারণ তার হাতে 6 বোলিং অপশন ছিল, আর কে আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, যাদেরকে তিনি ব্যবহার করতে পারতেন মিডল ওভারগুলোতে যখন তিনি কোনোভাবে জুটি ভাঙতে পারছিলেন না। সেটা তিনি করেননি, কারণ এই দিনটা হচ্ছে প্রবাবলি পেসাররা সেখানে ভালো করছিলেন, সে কারণে তিনি স্পিনারদের আনতে চাননি। বাট আমার মনে হয় যে আপনি যখন জুটি ভাঙতে চাইবেন, ম্যাচে ফিরতে চাইবেন, তখন আসলে আপনাকে একটু এরকম কিছু না কিছু করতে হবে, একটা বাজি খেলতে হবে, এবং অধিনায়ক হিসেবে ওই জায়গাটাতে আসলে আপনার বিচক্ষণতার পরিচয়। সো মেহেদী হাসান মিরাজ, আমি মনে করি যে তিনি তার লিমিটেশন সম্পর্কে জানেন, এবং তিনি একজন লড়াকু মানসিকতার চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, এবং আই বিলিভ যে তিনি হয়তোবা তার এই স্ট্রাইক রেটের ব্যাপারটা তিনি নিজেও, যতই বলুন তিনি ম্যাচ শেষে যে তিনি আসলে নানান এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন, স্টিল ডিপ ইনসাইড তিনি নিজেও জানেন যে তার আসলে এটা মোটেও স্ট্রাইক রেটটা আর একটু বেটার হতে পারত, এবং সেই চেষ্টাটা নিশ্চয়ই তিনি সেকেন্ড ওয়ানডেতে করবেন, সেই আশাবাদী শুধু আমরা জানাতে পারি, আর রাত জেগে আবারও আরেকটা খেলা দেখার প্রস্তুতি নিতে পারি। দ্যাটস ইট, বাই বাই।